আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রমজান আবারও চলে এলাম আপনাদের সামনে ভয়ের রাজ্য ভূত FM চ্যানেল থেকে। আপনাদের মাঝে আজকে আমি যে ঘটনাটি নিয়ে এসেছি সে ঘটনাটি ঘটেছে নরওয়েতে এবং সেখান থেকে আমাকে ঘটনাটি পাঠিয়েছেন রাকিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম মোহাম্মদ রমজান ভাই, আমি রাকিব। আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা বলছি। ঘটনাটা ঘটেছিল নরওয়ের ছোট একটা শহরে, নাম ট্রামসো। জায়গাটা পৃথিবীর একদম উত্তর দিকে, যেখানে শীতকালে সূর্য ঠিকমতো ওঠে না। চারপাশে শুধু বরফ, পাহাড় আর গভীর নীরবতা। আমি তখন স্টুডেন্ট ভিসায় নরওয়েতে ছিলাম। পড়াশোনার পাশাপাশি একটা ফিশ প্রসেসিং ফ্যাক্টরিতে নাইট শিফটে কাজ করতাম। বাংলাদেশ থেকে গিয়ে প্রথম দিকে খুব কষ্ট হতো, ভাষা বুঝতাম না, মানুষজনও খুব ঠান্ডা স্বভাবের। আমার সাথে থাকতো আরও 2 জন বাংলাদেশি, সুমন আর ফাহিম। আমরা শহরের বাইরে একটা পুরনো কাঠের বাড়িতে ভাড়া থাকতাম। বাড়িটার মালিক ছিল একজন বৃদ্ধ নরওয়েজিয়ান লোক, নাম এরিক। প্রথম দিন থেকেই লোকটার আচরণ অদ্ভুত ছিল। বাড়ি দেখানোর সময় সে শুধু একটা কথাই বলেছিল, রাত 2টার পরে বেসমেন্টে নামবেন না। আমরা ভেবেছিলাম হয়তো পুরনো স্টোর রুম বা কিছু একটা, তাই গুরুত্ব দেইনি। বাড়িটা ছিল অনেক পুরনো, কাঠের মেঝে হাঁটলেই কড়কড় শব্দ করত। রাতে বাতাস বইলে মনে হতো কেউ যেন দেয়ালে হাত বুলাচ্ছে। প্রথম কয়েকদিন খুব স্বাভাবিকই ছিল, কিন্তু এক রাতে আমি কাজ থেকে ফিরলাম প্রায় 2:30টার দিকে। বাইরে তখন তুষারপাত হচ্ছিল, পুরো রাস্তা ফাঁকা। বাড়িতে ঢুকেই দেখি সুমন আর ফাহিম ঘুমোচ্ছে। আমি রান্নাঘরে গিয়ে গরম পানি নিতে যাব, ঠিক তখনই নিচ থেকে একটা শব্দ শুনলাম, টক টক টক। মনে হলো কেউ যেন কাঠে ধীরে ধীরে আঘাত করছে। প্রথমে ভাবলাম পাইপের শব্দ, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার টক টক টক। এবারে স্পষ্ট বুঝলাম শব্দটা বেসমেন্ট থেকে আসছে। হঠাৎ মনে পড়লো এরিকের কথা, রাত 2টার পরে বেসমেন্টে নামবেন না। আমার শরীর কেমন ঠান্ডা হয়ে গেল, কিন্তু কৌতূহল হচ্ছিল। আমি আস্তে আস্তে বেসমেন্টের দরজার সামনে গেলাম। দরজাটা পুরনো লোহার, নিচ থেকে হালকা হলুদ আলো আসছিল। আমার মনে হলো হয়তো সুমন নেমেছে, তাই ডাক দিলাম, সুমন। কোনো উত্তর নেই। ঠিক তখন দরজার ওপাশ থেকে খুব ধীরে একটা মেয়েলি গলা ভেসে এলো, হেল্প মি। আমার বুক ধড়ফড় শুরু হয়ে গেল, কারণ গলাটা বাংলাদেশি কারো না, ইংরেজি উচ্চারণটাও অদ্ভুত ঠান্ডা। আমি ভয় পেয়েও দরজাটা একটু খুললাম। ভেতরে ছোট একটা সিঁড়ির নিচে নেমে গেছে। আলোটা আসছে এক কোণের ছোট ভাল্ব থেকে, কিন্তু পুরো জায়গা অন্ধকার। আমি নিচে নামতেই একটা বরফ শীতল বাতাস লাগলো, অথচ হিটার চলছে। বেসমেন্টে গিয়ে দেখি চারদিকে পুরনো ফার্নিচার, বক্স আর দেয়ালে ঝোলানো কিছু মরিচা ধরা টুলস। আর এক কোণায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে, লম্বা সাদা গাউন পরা, চুল পুরো মুখে ঢেকে রেখেছে।
মানে চুল পুরো মুখকে ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে বলল, ক্যান ইউ সি মি? আমার গলা শুকিয়ে গেল, আমি কিছু বলতে পারছিলাম না। হঠাৎ মেয়েটা মাথা তুলল, আর আমি যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। তার চোখ দুটো পুরো কালো, একদম ফাঁকা, যেন চোখ না, দুটি গভীর গর্ত। আমি ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলাম। ঠিক তখন সে অস্বাভাবিক দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দৌড়ে উপরে উঠে দরজা বন্ধ করে দিলাম। উপরে উঠে দেখি সুমন দাঁড়িয়ে আছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, তুই নিচে গেছিলি? আমি বললাম, হ্যাঁ, নিচে একটা মেয়ে। আমার কথা শেষ হওয়ার আগেই সুমনের মুখ সাদা হয়ে গেল। সে বলল, গত সপ্তাহে আমিও দেখেছি। তারপর সে যা বলল সেটা শুনে আমাদের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। অনেক বছর আগে ওই বাড়িতে এক নরওয়েজিয়ান মেয়ে থাকতো। শীতের রাতে সে বেসমেন্টে আটকা পড়ে মারা যায়। তখন বাইরে তুষার ঝড় চলছিল, কেউ তার চিৎকার শুনতে পায়নি। এরপর থেকে নাকি মাঝরাতে বেসমেন্ট থেকে সাহায্যের শব্দ শোনা যায়। আমরা পরদিন এরিককে সব বললাম। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বলল, আই টোল্ড ইউ নট টু গো দেয়ার। তারপর সে আমাদের একটা পুরনো ছবি দেখালো। ছবিতে যে মেয়েটাকে দেখলাম সে ঠিক সেই মেয়ে, সাদা গাউন, লম্বা চুল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ছবিটা তোলার তারিখ 1981 সাল। আর ছবির পেছনে নরওয়েজিয়ান ভাষায় একটা লাইন লেখা ছিল। পরে অনুবাদ করে জানতে পারি সেখানে লেখা, she still waits in the cold. ঘটনার পর আমরা আর বেশি দিন ওই বাড়িতে থাকিনি, কিন্তু যাওয়ার আগে রাতে আমি শেষবারের মতো সেই শব্দ শুনেছিলাম, টক টক টক। তারপর খুব আস্তে, ডোন্ট লিভ মি অ্যালোন। আমি আজও জানি না সেদিন সত্যি কি দেখেছিলাম, কিন্তু একটা কথা নিশ্চিত, পৃথিবীর কিছু জায়গায় শীত শুধু আবহাওয়া নয়, কিছু শীতের ভিতরে লুকিয়ে থাকে মৃত্যু আর এমন কিছু উপস্থিতি যাদের কখনো শান্তি মেলে না। তো এই ছিল আমার ঘটনাটি যদি সিলেক্ট হয় অবশ্যই আপনার চ্যানেলে প্রচার করবেন এবং আমাকে একটু জানিয়ে দিবেন। যদি সিলেক্ট হয়ে থাকে এবং আপনার চ্যানেলে যদি প্রচার করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি নেক্সট আরও ঘটনা যা রয়েছে সেগুলো আপনার কাছে পাঠানোর চেষ্টা করব। এই বলেই তিনি তার ঘটনাটি এখানে শেষ করলেন। তো প্রিয় লিসেনার্স, আজকে আপনাদের প্রথম ঘটনাটি কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো চলুন দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেটাই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রমজান ভাই, আমি মোহাম্মদ নাইম। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনার যাতে কখনো কোনো সুবিধা বা অসুবিধায় না পড়েন, সর্বদাই সুবিধায় থাকেন এবং ভালো থাকেন। আমি মোহাম্মদ নাইম, দুবাই থেকে। আপনার কাছে আমার পাঠানো এটা প্রথম ঘটনা, জানি না কেমন হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাটি আপনার কাছে লিখে পাঠালাম। অবশ্যই আপনি যদি ঘটনাটি সিলেক্ট হয় আপনার চ্যানেলে প্রচার করবেন। আমি মোহাম্মদ নাইম,
ঘটনাটা 2022 সালের। তখন আমি কাজের জন্য দুবাইতে ছিলাম। বাংলাদেশ থেকে গিয়ে প্রথম কয়েক মাস খুব ভালোই কাটছিল। একটা ইলেকট্রিক্যাল কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে চাকরি পেয়েছিলাম। বেতন ভালো ছিল, কিন্তু থাকার জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল। কারণ দুবাইয়ে ভাড়া অনেক বেশি। অনেক খুঁজে আমরা 4 জন বাংলাদেশি মিলে একটা পুরনো বিল্ডিংয়ে ফ্ল্যাট নিলাম। জায়গাটা ছিল একটু নির্জন, শহরের মূল অংশ থেকে দূরে। বিল্ডিংটার বাইরে থেকে দেখতে আধুনিক হলেও ভেতরে কেমন যেন অস্বাভাবিক চুপচাপ ছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, বিল্ডিংয়ে 12 তলার পর সরাসরি 14 তলা। আমি প্রথমে ভাবলাম হয়তো নাম্বারিং ভুল। পরে দারোয়ানকে জিজ্ঞেস করতেই সে হেসে বলল, এখানে 13 তলা নেই। কিন্তু তার হাসিটা স্বাভাবিক ছিল না। আমাদের ফ্ল্যাট ছিল 14 তলায়। প্রথম 2 সপ্তাহ সব ঠিকঠাক ছিল, শুধু মাঝে মাঝে রাতে করিডোরে কারো হাঁটার শব্দ শোনা যেত। মনে হতো কেউ ধীরে ধীরে হাঁটছে। কিন্তু দরজা খুললে কেউ দেখা যেত না। আমার রুমমেট হৃদয় একদিন বলল, ভাই এই বিল্ডিং ভালো না। আমি হেসে উড়িয়ে দিলাম। কিন্তু সেদিনের পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। এক রাতে কাজ শেষে ফিরতে আমার দেরি হয়ে যায়, প্রায় রাত 2:30। লিফটে উঠলাম। লিফটে শুধু আমি একা ছিলাম। আমি 14 তলার বটন চাপলাম, লিফট উঠতে শুরু করলো। হঠাৎ লিফট 12 তলায় গিয়ে থেমে গেল। দরজা ধীরে ধীরে খুলল, কিন্তু বাইরে কেউ নেই। অন্ধকার একটা করিডোর। আমি ভাবলাম হয়তো কেউ ডেকেছিল। দরজা বন্ধ হতে যাবে, ঠিক তখনই লিফটের ভেতরের বাতি কয়েকবার জ্বলে নিভে উঠল, আর ডিসপ্লেতে ভেসে উঠল 13। আমার বুক কেঁপে উঠল, কারণ এই বিল্ডিংয়ে তো 13 তলা নেই। হঠাৎ লিফট নিজেই নিচে নামতে শুরু করলো। আমি সব বটন চাপতে লাগলাম, কিন্তু কোনো কিছুতেই কাজ করছিল না। তারপর লিফট থামলো। দরজা খুলতেই দেখি সামনে একটা লম্বা করিডোর। দেয়ালের রং পুরনো, লাইটগুলো আদা নষ্ট, অথচ বিল্ডিংয়ের অন্য সব তালা একদম নতুন। দরজাগুলোর উপর আরবি ভাষায় পুরনো নাম লেখা। আমার মনে হচ্ছিল আমি অন্য কোথাও চলে এসেছি। ঠিক তখন দূরে একটা দরজা আস্তে আস্তে খুলল। একজন মহিলা বের হয়ে এলো। কালো আবায়া পরা, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে আমার দিকে হাঁটতে লাগলো। আমি বললাম, এক্সকিউজ মি, এইটা কোন তালা? মহিলাটা থেমে গেল, তারপর খুব দ্রুত মাথা তুলল। আমি দেখলাম তার মুখের অর্ধেকটা পোড়া, যেন আগুনে ঝলসে গেছে। তার চোখ দুটো পুরো সাদা। সে ফিসফিস করে বলল, ইউ শুড নট বি দেয়ার, ইউ শুড নট বি হেয়ার। আমার পুরো শরীর অবাক হয়ে গেল। ঠিক তখন করিডোরের সব লাইট একসাথে নিভে গেল। চারপাশ অন্ধকার, আর সেই অন্ধকারে আমি শুনতে পেলাম অনেক মানুষের কান্নার শব্দ। কেউ আরবিতে চিৎকার করছে, কেউ দরজায় আঘাত করছে, কেউ সাহায্য চাইছে। আমি দৌড়ে লিফটের দিকে গেলাম, কিন্তু লিফট নেই। যেখানে লিফট ছিল সেখানে শুধু দেয়াল। আমার মাথা ঘুরতে লাগলো। ঠিক তখন পিছন থেকে আবার সে মহিলার গলা, দে নেভার লেফট। আমি পিছনে তাকাতেই দেখি করিডোরের সব দরজা খুলে গেছে। ভেতর থেকে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেউ পোড়া, কেউ রক্তাক্ত, কারো মুখ নেই। তারা সবাই একসাথে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে দৌড় দিলাম।
তারপর হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, দেখি আমি বিল্ডিংয়ের নিচে বসে আছি। দারোয়ান আমার দিকে পানি ছিটাচ্ছে। আমি তাকে সব বললাম। সে অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, অনেক বছর আগে এই বিল্ডিংয়ে ভয়ঙ্কর আগুন লাগে। আগুন সবচেয়ে বেশি ছড়িয়েছিল 13 তলায়। অনেক মানুষ ভেতরে আটকা পড়ে মারা যায়। ঘটনার পর বিল্ডিং নতুন করে বানানো হয়, কিন্তু মালিকরা নাকি 13 তলা পুরো বন্ধ করে দেয়। অফিসিয়াল সেই তালা নেই, মানে অফিসিয়ালি সেই 12 তালা নেই, 13 তালা নেই। আমি বললাম, কিন্তু আমি তো সেখানে গেছিলাম। দারোয়ান ধীরে ধীরে বলল, সবাই যায় না, যাদের ডাকা হয় শুধু তারাই যায়। এরপর আমি আর কোনো দিনও এই বিল্ডিংয়ে থাকিনি, কিন্তু আজও যখন লিফটে উঠি আর 12 আর 14 এর মাঝে কয়েক সেকেন্ড বেশি সময় লাগে, আমার মনে হয় কোথাও একটা লুকোনো তালা এখনো আছে, আর সেখানে কিছু মানুষ এখনো অপেক্ষা করছে। তো এই ছিল আমার ঘটনাটি কেমন লেগেছে আপনাদের কাছে জানি না। তবে রমজান ভাই আপনার কাছে অনুরোধ করছি, যদি ঘটনাটি সিলেক্ট হয় তাহলে অবশ্যই আপনার ভয়ের রাজ্য ভূত এফএমে শেয়ার করবেন এবং আমাকে একটু জানিয়ে দিবেন। এবং আমার কাছে ও আমার বন্ধুদের কাছে এরকমের অস্বাভাবিক অনেক ঘটনাই রয়েছে। দুবাইয়ে কাজ করার ক্ষেত্রে সময় পাই না, লিখতে সমস্যা হয়, যার জন্য অনেক কষ্ট করে অনেকটা সময় বের করে এই ঘটনাটি লিখছি। আশা করি আপনি ঘটনাটি প্রচার করবেন আপনার চ্যানেলে। তো এই দ্বিতীয় ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো প্রিয় লিসেনার্স, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর যে কথাটা না বললেই নয়, আপনারা এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে ঘটনাগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে।